আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। তোমরা অনেকে আমাকে জানিয়েছো নগ্নবীজি এবং আবৃতবীজি এই অধ্যায়টা রিভিশন দিতে তোমাদের অনেক বেশি সময় লাগে। তো আজকের এই ক্লাসে নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায়ের কোন অংশটুকু কোন ইনফরমেশন গুলো না জানলেই নয়, কোন তথ্যগুলো তোমাদের পড়তেই হবে রিভিশনের জন্য, যাতে তোমাদের সময় কম লাগে এবং এগুলো পড়লেই মোটামুটি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে, এই অধ্যায় থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এই অধ্যায়টা রিভিশন করে ফেলতে। তো তোমরা কিভাবে রিভিশন দিবে সেটা আমি দাগিয়ে দাগিয়ে দেখাচ্ছি, তোমরা এগুলো মাথায় রাখবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। এক্ষেত্রে আমরা যে পড়াশোনা করছি যে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের দুইটার ক্ষেত্রে বীজ আছে, কিন্তু একটাতে ফল হয় একটাতে ফল হয় না। এগুলো আমরা ছোট বাচ্চাদের সময় অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা পড়াশোনা করে আসছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো নাই। আমরা প্রশ্ন আসার মতো এখানে দেখব যে এই প্যারা থেকে কি প্রশ্ন আসতে পারে, রিভিশনের জন্য আমরা কতটুকু পড়তে পারি। আমরা সজীব উদ্ভিদ বা স্পারমাটোফাইটাকে দুই ভাগে ভাগ করছি, একটা নগ্নবীজি একটা হচ্ছে আবৃতবীজি। এই ব্যক্তবীজি তারপর গুপ্তবীজি এই কথাগুলো একটু পড়ে নিবে। এরপর উদ্ভিদ বিজ্ঞানের জনকের নামটা কি, থ্রিওফাস্ট্রাস, এই কথাটা পড়ে নিবে। এরপরে আসো যে নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে, এই কথাটা পড়বো। এটা রিভিশনের জন্য আমরা পড়ার পর এখানে আসবো যে কয় প্রকারের নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিক ভাবে বাংলাদেশে জন্ম নেয়, 5 প্রকার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের যে পড়াশোনাটা করতে হবে, এখান থেকে তোমরা প্রজাতির নামগুলো কিছুটা জানলে জানতে পারো, না জানলে ওকে, সমস্যা নেই। আমরা একেবারেই এইখানে চলে যাব। এইখানে দেখো যে এই পেজে কি পড়াশোনা আছে, এই যে জীবন্ত ফসিল, এই জীবন্ত ফসিল এই তথ্যটা তোমাকে রিভিশনের জন্য পড়তে হবে। এরপরে শুক্রাণু ফ্লাজেলা যুক্ত এই কথাটা পড়তে হবে। তারপরে আমরা দেখো এই যে 4টা বিভাগ আছে, এই 4টা বিভাগ সম্পর্কে একটু বর্ণনা দেওয়া আছে। এটার ক্ষেত্রে পৃথিবীর সব থেকে উঁচু বৃক্ষ এটা কি, কনিফার জাতীয় উদ্ভিদ। এই উঁচু বৃক্ষের নামটা আমরা রিভিশনের জন্য পড়বো। এর উচ্চতা পড়লে পড়ছো, না পড়লে নাই। এরপরে এখান থেকে পড়বো যে পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ কোনটা, এটা আমরা জানলাম। তারপরে এখানে একটু জানবো যে বিশ্বের সব থেকে প্রাচীন বৃক্ষ কোনটা, এটা জানলাম। এরপরে আমরা এখানে যাব যে এখানে আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন এটা কার মতো আছে দেখতে হবে, যে এটাতে ভেসেল থাকে কিনা, এগুলো আমরা একটু পরে জানবো। ঠিক আছে, এক্ষেত্রে এই যে এই কথাটা আমরা উদ্ভিদ প্রজননেও পাবো। আর এফেড্রা, এটা উদ্ভিদে এফেড্রিন নামক শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়। তাহলে কার ওষুধ, শ্বাসকষ্টের ওষুধ কি, কোথা থেকে পাচ্ছি, এফেড্রা উদ্ভিদ থেকে পাচ্ছি। এই দুইটা তথ্য আমরা জানবো। এবং লাস্টের এই লাইনটা পড়তে হবে, পাতা ঝরে পড়ে গেলেও বিশেষ কাণ্ডে বিশেষ চিহ্ন দেওয়া, এটাকে বলা হয় লিফ স্কেয়ার। এটা একটা ভিন্ন স্কার, এটা একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। এই কথাটা তোমাকে রিভিশনের জন্য পড়তে হবে এই প্যারার থেকে। এবার আসি আমরা বিশ্বের সর্ববৃহৎ 3টি বৃক্ষ প্রজাতি, এটার ক্ষেত্রে দেখো কার কার নাম বলা হয়েছে এখানে একটা, তারপরে এটা আবৃত বীজি দুইটা, এই দুইটা তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, রিভিশনের জন্য এই দুইটা তোমাকে পড়তে হবে। জাস্ট নাম দুইটা পড়িও তাইলেই হবে। তারপরে এখানে আসো, এখানে আসলে দেখতে পাবা যে প্রজাতি পুংলিঙ্গ হলে কি বলে, স্ত্রীলিঙ্গ হলে কি বলে, আর ক্রিবলিঙ্গ হলে কি বলে, এই 3টা কথা একটু জানিও। এরপরে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা সবগুলো যেহেতু ইম্পর্টেন্ট, এর মধ্যে আমরা বের করব কোনটা কোনটা আমরা রিভিশনের জন্য পড়বো। আমরা 1 নাম্বারটা পড়বো, 2 নাম্বারটা পড়বো। আচ্ছা, 2 নাম্বারটা পড়ার পর এটার ক্ষেত্রে 2 নাম্বারটা পড়ার পর এই 8 নাম্বারটা পড়বো রিভিশনে। তারপরে 9 নাম্বার পড়বো, 11 নাম্বার পড়বো, আর ওই 13 নাম্বারটা আবার। আচ্ছা, ঠিক আছে। এরপর সাইকাস নিয়ে পড়াশোনা আছে। সাইকাসেও এক্ষেত্রে আমরা কি, পাম জাতীয়, এই 2 নাম্বারটা পড়বো। এরপরে 6 নাম্বারটা পড়বো, 5 নাম্বারটা পড়বো, এরপরে 8 নাম্বারটা পড়বো, 9 নাম্বারটা পড়বো। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, এটা আমরা পরেও পাবো, এটা আমরা এখনই পড়ে নেব। এবং 11 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা যদি প্রশ্ন দেওয়া হয় তাহলে এই যে সর্ববৃহৎ শুক্রাণু কার আছে এই কথাটা পড়বে। এর সাথে লাটিমের মতো সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট এগুলো পড়ে নিবা। সর্ববৃহৎটা বেশি পড়ে। তারপরে কোলারয়েড মূল, হ্যাঁ, কোরালয়েড মূল, এটার ক্ষেত্রে এই যে প্রবাল যে কথাবার্তা আছে ওখানে আমরা একটু দেখতে পাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে এই কয়টা জিনিস আমরা রিভিশনের জন্য রাখবো। এরপরে আমরা এখানে আসো, এটার ক্ষেত্রে আমরা স্বভাবেও দরকার নেই। তারপরে যদি পড়তে চাও যে আচ্ছা এখানে তোমরা রিভিশনের জন্য
তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। তারপর আমরা একটু দেখবো যে সাইকাসের ক্ষেত্রে এই সাইকাস পেকটিনাটা, এই কথাটা বারবার লাগতেছে, এটা একটু পরেও তোমরা দেখতে পাবা যে এটাতে কেন দরকারি। আচ্ছা, এখানে আসো। এখানে গঠন বৈশিষ্ট্য থেকে এই প্যারার মধ্যে কি রিভিশন দিব, এখানে অনেক কথাবার্তা বলা আছে। এই যে পাম জাতীয় গাছের মতো, এই কথাটা আবার বলা আছে। এই কথাটা আবার বলা থাকলে এখন আমরা এই যে ট্রান্সফিউশন টিস্যু মধ্যশিরার মাধ্যমে, এগুলো অনেক কথা বলা থাকবে, কিন্তু আমরা এই যে পাম ফান্ড বলা হয় সাইকাসকে, এই কথাটা আমরা জানলাম। এরপরে আসি যে এরপরে আমরা মূল থেকে কি পড়াশোনা করতে পারি। মূল থেকে এক কথায় এই যে আস্তে আস্তে এই যে নষ্টক আর অ্যানাবেনা, হ্যাঁ, নামক সায়ানোব্যাকটেরিয়া, এইটা দ্বারা আক্রান্ত হয়, দিয়ে তারপরে এটা প্রবালের মতো দেখতে হয় বা কোরালের মতো দেখতে হয়, এই জন্য এটাকে এই কথাটা বলা হয়, বা রুট টিউবার কল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা যদি এটাকে আরেকটু গাঢ় করে দেই, তাহলে আমরা এখান থেকে এই অ্যানাবেনা, এই অংশটুকু, তারপরে এই অংশটুকু, আর এটা এখান থেকে এই তিনটা কথা আমরা রিভিশনের জন্য পড়বো। এর সাথে তোমরা যদি এটা একটু হেল্প পাও, তাহলে এই যে শৈবাল স্তর, এই কথাটা পড়ো। ঠিক আছে, যদি আরেকটু বেশি পড়তে চাও আর কি। তারপরে আমরা পাতার ক্ষেত্রে আসো। পাতার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখব যে পক্ষল যৌগিক, এই কথাটা একটু পড়লেই হয়েছে। এরপরে যাই, ট্রান্সফিউশন টিস্যু কাকে বলে, এই কথাটা লাগবে। ট্রান্সফিউশন টিস্যু কাকে বলে এবং এটা কি করে, এরা পানি পরিবহনের কাজ করে, কাকে বলে, এই কথাটা পড়তে হবে রিভিশনের জন্য। হ্যাঁ, তারপরে আমরা যাই জীবন্ত জীবাশ্ম। অনেক কাল আগে ছিল, এখন ওর সাথে বৈশিষ্ট্যের মিল পাওয়া গেছে, এটা আমরা বেসিক কথাবার্তা। তো এই ক্ষেত্রে সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, এই কথাটা আমরা রিভিশনে পড়ব। এরপর আর তেমন আপাতত এখানে এত বেশি পড়াশোনা করলে হবে না। বর্গটা একটু পড়িও, এটা পড়লে উপকার আছে। তারপরে কেন ফার্নের সাথে এটা বলছে, এটার ক্ষেত্রে 4 নাম্বার আর 5 নাম্বার, এই কথাটা আরেকবার রিভিশন দিয়ে নিও। তারপরে সাইকাসের জনন। আচ্ছা, সাইকাসের জনন প্রক্রিয়া, এটার ক্ষেত্রে অযৌন জনন মুকুল, এই কথাটা জানলেই হয়েছে। মুকুলের মাধ্যমেই এটা হয়। আর আরেকটু যদি পড়তে চাও কোন মাসে, এটা একটু পড়তে পারো যদি পড়তে চাও, না পড়লে সমস্যা নাই। এরপরে আসো, এগুলো একটু দেখো যে অ্যাপোফাইসিস কথাটা দেখো, মাইক্রোস্পোরোফিল কথাটা দেখো, পিনিউল কথাটা দেখো, ডিম্বক কথাটা দেখো। এরপর আসো যৌন জনন, এটার ক্ষেত্রে কি, এরা ভিন্নবাসী, হ্যাঁ, পুং আর স্ত্রী আলাদা আলাদা। এটার ক্ষেত্রে আমরা দেখব যে এই যে পুং এস্ট্রোবিলাস, এটার ক্ষেত্রে দেখো যে বর্ধিত মাথাটাকে কি বলতেছে, অ্যাপোফাইসিস বলতেছে, এই কথাটা আমাদের লাগবে। এরপরে আগের মতোই পড়াশোনা, আমরা ব্রাইফেটেটে এডুফাইটেটেও পড়ছি যে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া গুলা একসাথে সোরাস বলে, বহু বচনে সোরাই বলে, এগুলোর মধ্যে স্পোর মাতৃকোষ থাকে। হ্যাঁ, এগুলো থেকে আবার হ্যাপ্লয়েড পুংরেণু উৎপন্ন হয়, এই কথাগুলো আমরা আগেও পড়ছি, এখানে আবার একটু রিভিশন হলো। আবার স্ত্রী রেণুপত্র নিয়ে কথাবার্তা বলছে। এক্ষেত্রে অনেকগুলো কথাবার্তা আছে, তুমি জাস্ট এটার ক্ষেত্রে এই যে পিনিউল কথাটা পড়িও, পিনিউল কথাটা পড়িও। পিনিউলের পর আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এই কথাটা পড়িও। আর্কিগোনিয়ামের ভিতরেই কি থাকে, ডিম্বাণু থাকে, এটা একটা ওদের আদি বৈশিষ্ট্য। হ্যাঁ, এই কয়টা লাইন তুমি রিভিশনের জন্য রাখবে। এরপরে পোলেন টিউব, সাইকাসের এই যে আবার শুক্রাণু, এই একই কথা বলে দিয়েছে, এটা এর আগে আমরা পড়ছি, এখানে আমরা বেশি আর মাথা ঘামাবো না। এবার পুং স্পোরোফিল, স্ত্রী স্পোরোফিল, এর মধ্যে দেখো এর মধ্যে ডিম্বক কোনটাতে থাকে কোনটাতে থাকে না। অ্যাপোফাইসিস কথাটা আবার রিভিশন হয়ে যাবে, পিনিউল কথাটা আবার রিভিশন হয়ে যাবে। আর্কিগোনিয়াম, এই 6 নাম্বারটা লাগবে। হ্যাঁ, সৃষ্টি হয় আর কোনটাতে সৃষ্টি হয় কি হয় না, এগুলা। তারপর অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আসো। আমরা অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে যেটা বেশিরভাগ পড়ি, এই যে বার্লি, কোথা থেকে বার্লি তৈরি করছি, এটার মাধ্যমে তৈরি করতেছি। তারপরে আসো কচি পাতা সবজি হিসেবে কোন সাইকাস ব্যবহার করতেছি, এটা করতেছি। তারপরে একেবারেই তুমি যদি বলো না পড়লেই নয় কোনটা, এটা পড়তে হবে, পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে কোন ধরনের, কোন প্রজাতির সাইকাস ব্যবহার করা হয়। ঠিক আছে, এই তিনটা পড়তে হবে। এরপর সর্বমূলে আমরা ইন্টারমিডিয়েটই পড়ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে যদি বলো যে ভাই এক লাইন পড়বো, তাহলে পাকস্থলীর পীড়া, এটা পড়তেই হবে রিভিশনের জন্য। এবার আসো আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদে আমরা পড়াশোনা করব যে ভাইয়া, যে এখানে আবৃতবীজী বলতে এখানে বীজও আছে ফলও আছে। হ্যাঁ, তো এখন বিভিন্ন রকমের কথা বলছে, এই যে ফল হয়, বীজ ফলের অভ্যন্তরে থাকে, তাই
এটাকে আবৃত্তিবীজি বলে। এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ছি, মানে ছোট থেকেই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা পড়াশোনা করছি। এইটার ক্ষেত্রে আমরা এই পেজে আমরা রিভিশনের ক্ষেত্রে যে পড়াশোনাটা করব সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রকার আবৃতবীজী উদ্ভিদ কোনটা, এটা একটা। আর বাংলাদেশের মধ্যে কোনটা, এটা একটা। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে দুইটা প্রজাতি পাওয়া যায়, এর মধ্যে কোনটা, এর মধ্যে কোনটা, এই দুইটা কথা আমাদের পড়তে হবে। তারপরে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য সবগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে রিভিশনের জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 2 নাম্বারটা, তারপরে 5 নাম্বারটা, তারপরে এই যে শস্য ট্রিপ্লয়েড এটা, তারপরে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না, আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়া বৈশিষ্ট্য। হ্যাঁ, আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া কিন্তু ওদের ক্ষেত্রে ছিল, ঠিক আছে, আমরা এখানে সৃষ্টি হয় না, এই 7 নাম্বারটা পড়বো। তারপরে এটার ক্ষেত্রে 11 নাম্বারটা পড়বো, 11 নাম্বার রিভিশনের জন্য এটুকু পড়লেই যথেষ্ট। এরপরে আসি, এরপরে আমরা নগ্নবীজ আবৃতবীজের মধ্যে পার্থক্য বলে দিছে। পার্থক্যর ক্ষেত্রে আমরা যেটা দেখব, আর্কিগোনিয়াটা আবার পড়বো, তারপরে এটা সরাসরি এই কথাটা পড়বো, পরাগায়নের এটা দ্বিনিষেক ঘটে ঘটে না। এটার ক্ষেত্রে 7 নাম্বারটা, মানে এইখান থেকে যদি কিছুই না পড়তে চাও, একটা জিনিস পড়তে চাও, সেটা হচ্ছে এটা অ্যান্ডো স্পার্ম, অর্থাৎ কি শস্যটা হ্যাপ্লয়েড, আর এটার ক্ষেত্রে ট্রিপ্লয়েড, এবং নিষেকের পূর্বে উৎপন্ন হয়, এটা নিষেকের পরে উৎপন্ন হয়, এই দুইটা। ঠিক আছে, এই 7 নাম্বারটা হাইলি ইম্পর্টেন্ট। তারপরে আমরা 8 নাম্বার পড়বো, তারপরে এই বায়ু, আর এটা বায়ু পানি, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তুমি 7 আর 8কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিভিশন দিবে। এরপরে আসি আমরা, এখানে অনেক কথাবার্তা বলেছে অর্থনৈতিক, এখানে আমরা পরীক্ষার জন্য রিভিশনের জন্য রাখবো না। আবার আবৃত্তি বীচির মধ্যে 2 ভাগে ভাগ করছে, একটা একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী। এগুলার ম্যাগনে লিয়া শ্রেণী এটাও পড়িও, আর লিলি শ্রেণী এই কথাটা পড়িও। এবং এই যে ডক্টর আর্থার, এই যে বিজ্ঞানীর নাম বলা আছে, এই বিজ্ঞানীর নামটা পড়িও, নামটা জাস্ট পড়িও। তারপরে এখানে আসি, বিভিন্ন টার্ম নিয়ে কথাবার্তা বলা আছে। এটার মধ্যে বিরুদ্ধ, উপগুল্ম, গুল্ম, তারপরে বৃক্ষ, এগুলো সবগুলোই তুমি ছোটখাটো করে জানতে পারো। তোমাকে জাস্ট এই ক্ষেত্রে এগুলো তুমি নর্মালি পারবাই, তুমি জাস্ট উদাহরণগুলো পড়লে পড়তে পারো, উদাহরণগুলো পড়লে পড়তে পারো, ঠিক আছে, উদাহরণগুলো পড়লে পড়তে পারো। এখান থেকে প্রধান মূলটা মাস্ট লাগবে। প্রধান মূলটা কার, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং প্রধান মূল, এটার ক্ষেত্রে এরা কি করে, এই যে উদাহরণ আছে এটা পড়তে হবে। তারপর অস্থানিক মূল, মানে ভ্রূণ মূল থেকে উদ্ভূত না হলে যদি আলাদা কোনো অঙ্গ থেকে সৃষ্ট হয় তাকে অস্থানিক মূল বলে। এক্ষেত্রে কার কার কোন কোন উদ্ভিদ আছে এটা একটু পড়িও, কেয়া বট আর অসৎ, এই গাছটা। তারপরে আসো গুচ্ছমূল, গুচ্ছমূলের ক্ষেত্রে কে আছে, ধান আছে। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপর পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূল কি, অর্কিড, জাস্ট অর্কিড কথাটা জানে। তারপরে এটার ক্ষেত্রে আসো পর্ব বলতে কোনটা বোঝায়, যেখান থেকে পাতা গজায়, পর্ব বলতে যেখান থেকে পাতা গজায়। এটার ক্ষেত্রে ফাঁপা কাণ্ড বা ফিস্টুলার স্টিম, এটার ক্ষেত্রে কি পড়তে হবে, ঘাসগুত্র, ঘাসগুত্র, হ্যাঁ, ঘাসগুত্র। এবং যারা আরেকটু সিরিয়াস তারা 3 কোনা আর 4 কোনা, এই দুইটাই তোমরা রিভিশনের জন্য পড়তে পারো। এরপরে আসো রাইজোম, রাইজোমে, রাইজোম বলতে কি বোঝায় এটা পরীক্ষায় আসতে পারে। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে কি বলে। রাইজোমের ক্ষেত্রে দেখো, এটা দেখো, এখানে কিন্তু বলা হয়েছে আদা হলুদ, এগুলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এরা মূল নয়, তাহলে আদা আর হলুদ এই দুটো উদাহরণ পড়বা। টিউবারের ক্ষেত্রে কি, টিউবারের ক্ষেত্রে আলু, আলুর পড়ার পর তুমি দেখো এই স্ফীত অংশকে টিউবার বলছে, আলুটা পড়বা। এরপর দেখো মিষ্টি আলু, মূলের স্ফীত অংশ, কাণ্ড নয়, ঠিক আছে, মূলের স্ফীত অংশ কিন্তু মিষ্টি আলু, ঠিক আছে, কাণ্ড না। এই কথাটাও যারা একটু সিরিয়াস বেশি তারা এটা পড়াশোনাটা করে নিও, খালি আলু পড়লেও চলে যাবে। আচ্ছা, এবার বাল্বে আসি। বাল্বের ক্ষেত্রে পেঁয়াজ রসুন, এই দুটা কথা, পেঁয়াজ আমরা ছোট থেকেই জানি, রসুনটাও জেনে নিই। রানার কথাটা পড়া লাগবে, রানার কথাটা পড়া লাগবে। থানকুচি, যদি কাকে বলে পারো পড়ে নিতে পারো, আর যদি না পারো জাস্ট থানকুচি কথাটা পড়বে। তারপরে আসো পাতা, পাতা থেকে কি পড়াশোনা করতে পারি, পাতাকে কয় ভাগে ভাগ করছে দেখো, পাতার কয়টা অংশ, 3টা অংশ, কি কি, পত্রমূল, পত্রবৃন্ত আর পত্রফলক। এটার ক্ষেত্রে পত্রবৃন্ত, বোটা বা পিটিউল, ঠিক আছে, এই পিটিউল কথাটা জানতে হবে। যদি বোটা থাকে তাহলে পিটিউলেট, আর যদি বোটা না থাকে তাহলে তাকে কি বলে, সেসাইল, বৃন্তহীন। এটার ইংলিশটা দেওয়া আছে, এটা পড়ে ফেলবে। তারপর ল্যামিনা, ল্যামিনা কি, এক্ষেত্রে একটা কথায় পড়তে হবে যেটা অনেকেই পড়ে না, আমি বলে দিতে পারি, পাতার প্রধান অংশ কোনটি, পত্র ফলক বা ল্যামিনা, বা এইভাবে লিফ ব্লেড, এভাবে বলে দিতে পারি, যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারি। এটা কিন্তু একটু
সিভিয়ার লেভেলের কোশ্চেন হয়ে যেতে পারে। তারপরে আসো, এটার ক্ষেত্রে উপপত্র কি? উপপত্র জাস্ট এমনি, জাস্ট উপপত্র কথাটা জেনে রাখো। এখন মুক্ত পার্শ্বীয়র ক্ষেত্রে, আচ্ছা এটাতেও তেমন কিছু নাই, আমরা সিম্পল সরল পত্র কারা কারা আছে জাস্ট নামটা জানবো। কম্পাউন্ডের ক্ষেত্রে কারা কারা আছে এই নামটা জানবো। তোমরা যেভাবে, অনেকে অনেক ছন্দ পড়তে পারো, নাও পড়তে পারো, পড়তে পড়তে মুখস্থ হতে পারে, যেভাবে পারো আর কি। এগুলোকে পরে কিভাবে একসাথে করতে হয় সেটা আমি ক্লাসের লাস্টের দিকে বলে দিব, যে আসলে এগুলাকে তুমি এই জবা দিয়ে কতগুলো তথ্য এখানে আছে, বা কাঁঠাল দিয়ে কতগুলো তথ্য আছে, আম দিয়ে কতগুলো তথ্য আছে, এগুলো কিন্তু একটা করে তোমার খাতায় লিখে ফেলতে হবে, তাহলে তোমার জন্য এগুলো ইজি হয়ে যাবে। এবার অচুর যৌগিক, অচুর পক্ষল এটার ক্ষেত্রে বাদল লাঠি উদ্ভিদের, তারপরে সচুর হলে গোলাপ গাছের পাতা, তারপরে দ্বিপল মানে দ্বিপক্ষল এটার ক্ষেত্রে কৃষ্ণচূড়া, এবং ত্রিপক্ষল হলে সজিনা। এটার মধ্যে কিন্তু এই কয়টার মধ্যে যৌগিক পত্রের মধ্যে কৃষ্ণচূড়াটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আসো ফলকের আকৃতি, ফলকের আকৃতির উপর দেখি যে এখানে আছে দেখো শিরাবিন্যাসের কথা বলছে, পত্রফলকের শিরাবিন্যাস, একটা হচ্ছে জালিকা আর একটা হচ্ছে সমান্তরাল, এগুলোর ইংলিশও লাগবে, হ্যাঁ, প্যারালাল আর রেটিকুলেট। এটার মধ্যে দ্বিবীজপত্রীর থাকে রেটিকুলেট, আর একবীজপত্রীর ক্ষেত্রে থাকে সমান্তরাল। এই কথাটা আবার একটু পরে পাবা, তুমি যদি এখানে ভুলে যাও তাও তোমাকে পড়ানো লাগবে। এই ফাইলোট্যাক্সি এটা একবারে না পড়ে যাওয়া যাবে, ফাইলোট্যাক্সি কথাটা একটু পড়বা, ফাইলোট্যাক্সি কথাটা কি এটা একটু পড়বা। তারপরে আসো, এখন পুষ্পপত্র বিন্যাস বা পুষ্পমঞ্জরি, এটার ক্ষেত্রে দুই ধরনের আছে, রেসিমোস আর সাইমোস। একটা হচ্ছে অনিয়ত, হ্যাঁ, ক্রমাগত ভাবে বাড়তে থাকবে, কিভাবে বাড়বে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। এটার ক্ষেত্রে দেখো রেসিম, এটাতে জাস্ট সরিষা। স্পাইক, রজনীগন্ধা। স্পাইকলেট, এটা হচ্ছে ক্ষুদ্র প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইক, এই কথাটাও পড়িও। এরপর লেমা প্যালিয়া, যদি পারো পড়ো, না পড়ে একটু পরে আবার লাগবে তখন তুমি পারবা। এক্ষেত্রে জাস্ট রেসিম, সরিষা, আর স্পাইক, রজনীগন্ধা। এরপরে আসো ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম, ক্যাপিচুলামটা তুমি জাস্ট ক্যাপিচুলাম কথাটা জানো, তারপর ক্যাপিচুলাম নিয়ে পড়াশোনা করতেছি আমরা। আচ্ছা, এক্ষেত্রে আসো যে জাস্ট ক্যাপিচুলাম বলতে আমরা গাদা আর সূর্যমুখী এই কথাটা আমরা পড়বো। এবার সাইমোস, এটার ক্ষেত্রে নিয়ত মানে রহিত হয়ে যায়, বৃদ্ধি রহিত হয়ে যায়, ঠিক আছে, একটা লেভেলে যাওয়ার পর। এটার ক্ষেত্রে কি আছে দেখো, কোন কোন ক্ষেত্রে একটি মাত্র পুষ্প সৃষ্টির পর মঞ্জুরির দণ্ডে আর কোনো পুষ্প হয় না। এটা এক পুষ্প মানে সলিটারি বলতে একক, যেটা এক পুষ্প বিশিষ্ট সেটাকে কি বলে। আবার অনেকে একে সাইমোস মঞ্জুরি বলে থাকেন, যেমন জবা, ঠিক আছে। সাইমোস থেকে জবাও তুমি এটাকে দিতে পারো, আবার একক পুষ্প বিশিষ্ট কথাটাও বলতে পারো, হ্যাঁ। এখন কথাটাকে ঘুরাই পেঁচাই দিতে পারে, তোমাকে এই জন্য রিভিশনের সময় একটু মনোযোগ দিয়ে সাইমোসটা পড়তে হবে। এরপরে আসো মঞ্জুরি পত্র, এর ইংলিশটা জানতে হবে ব্র্যাক্ট। ব্র্যাক্টের ক্ষেত্রে একে যদি আবার পরের স্তবকে এর মতো থাকে, এটাকে উপমঞ্জুরি পত্র বা ব্র্যাকটিউল বলে, এই কথাটা জানতে পারো। আবার যদি না রিভিশনে পড়তে পারো তাও সমস্যা নাই, হ্যাঁ, অতটা বেশি গুরুত্বপূর্ণ ভাবে কাজ করতেছে না। পুষ্পাক্ষ কাকে বলে এটা পড়তে হবে, ঠিক আছে। আর এখান থেকে যে ভাইয়া আমি সাইমোস জবা এই কথা জানলাম, বা গাদা সূর্যমুখী, এগুলোর থেকে ইম্পর্টেন্ট কোনটা, এগুলোর থেকে এইখানে ইম্পর্টেন্ট এই যে বৃতি আর দল, এগুলোর ইংলিশ কি, ক্যালিক্স আর করোলা। এটার ক্ষেত্রে এই সেপাল বা বৃত্তাংশ এবং টেপাল বা পাপড়ি, ওই তো তুমি এইভাবেই পড়ো, দলমন্ডলকে পাপড়ি মনে করো, দে পাপড়ি পেটাল, প প দিয়ে মিল আছে, এই থেকে এটা আদিম যুগ থেকে কোশ্চেন আসতেছে, এবং সেপাল এটাও আদিম যুগ থেকে কোশ্চেন আসতেছে। এরপর আসো অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, এটার ক্ষেত্রে দেখো ওপেনের ক্ষেত্রে কারা কারা আছে, গন্ধরাজ আছে, জবা আছে। ভালভেটের ক্ষেত্রে কারা কারা আছে, জবা ফুলের বৃতি, ঠিক আছে, জবা ফুলের বৃতির অ্যাস্টিভেশন। আর এটা হচ্ছে উপবৃতি, এটা একটু মাথায় রাখিও, বৃতি কোনটা উপবৃতি কোনটা। উপবৃতি বললে ওপেন দিবা, আর বৃতি বললে ভালভেট দিবা। তারপরে আকন্দ বাবলা, আগেই তুমি বৈজ্ঞানিক নামের দিকে এত বেশি ফোকাস করিও না, আগে তুমি চিন্তা করো, আগে বাংলাগুলা চিন্তা করো, আকন্দ বাবলা। এরপর তুমি বাংলা মুখস্থ হয়ে গেলে তখন তুমি এদিকে যে মনে রাখার চেষ্টা করো, যে জেসমিনের কথা বলা আছে কিনা, এখানে বাবলা দিয়ে কি মনে রাখা যায়, এটা থেকে কি মনে রাখা যায়, এইভাবে একটু চিন্তা করো। তারপরে টুইস্টেড ক্ষেত্রে এটা কোটি কোটি বার আদিম কাল থেকে পড়ে আসছে, জবার কথাটা, জবার ফুলের দলমন্ডলের, এটা হচ্ছে দলমন্ডলের, ঠিক আছে, একটা হচ্ছে বৃতির, একটা হচ্ছে উপবৃতি, আর একটা হচ্ছে দলমন্ডলের। জবা নিয়ে কিন্তু প্যাচ খেয়ে যায় না, যে জবার উপবৃতি, বৃতি আর দলমন্ডল, কবরী ফুলের এস্টিমেশন। আচ্ছা, আগে কি পড়বা, বাংলা পড়বা, এরপর বৈজ্ঞানিক নাম যদি পারো তাহলে মুখস্থ করবা। তারপর আসো এমব্রিকেট, এমব্রিকেটের ক্ষেত্রে কালকাসুন্দা আর কৃষ্ণচূড়া। কালকাসুন্দা এটা আদি যুগ থেকে পড়তেছে, আবার কৃষ্ণচূড়াও পড়তে পারে। এবার এটার ক্ষেত্রে আমরা জাস্ট
সরিষাটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে পেয়ারা। ঠিক আছে, আগে বৈজ্ঞানিক নাম পড়তে যাবা না, আগে এটা পড়বা। তারপরে ভেক্সিলারি, এটার ক্ষেত্রে জাস্ট যে এই দুটো উদাহরণ আছে এটা। এবার পুংস্তবক, পুংস্তবকের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা সদস্যকে কি বলে, তারপরে স্ফীত অংশকে কি বলে, এই পরাগধানী তো সবাই জানি মোটামুটি, অ্যান্থার কথাটা জানতে হবে। ঠিক আছে, তারপরে পরাগ রেণু থাকে, পরাগ রেণুকে ইংলিশে কি বলে এই কথাটা জানো। এবং এটার ক্ষেত্রে দেখো যে চারটা লম্বা যদি 6টা পঙ্কুশের মধ্যে 4টা যদি লম্বা হয় তাহলে তাকে টেট্রা বলা হয়, আর যদি 2টা লম্বা হয় তাহলে তাকে ডাই বলা হয়। এই দুইটা কথা জাস্ট এমনি তো পারার কথা, মানে টেট্রা ডাই এগুলো চার, এভাবে দেখে বুঝতে পারো তোমরা। তারপরে একটু জাস্ট পড়ার সময় টেট্রা ডাই এই কথাটা একটু দেখবা। তারপরে পরাগধানীর প্রকারভেদ, প্রকারভেদের ক্ষেত্রে এখানে একটা রিডিং দিতে পারো আবার নাও পারো, তুমি জাস্ট বৃক্কাকার জবার পরাগধানী এই কথাটা পড়িও। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রে পাপড়ির সাথে লেগে থাকে, এটাকে ধুতুরা আর বেগুন এটা। আর এগুলার আপাতত রিভিশনের জন্য ওইভাবে পড়ে কুলাইতে পারবে না। আর একটু যদি চাও এই সর্বমুখ, এটা একটু পরেই আসবে। ধান আর জবা এই দুটো কেন বলতেছি, এই দুটো একটু পরেই আসবে, তুমি যদি নাও পড়ো তাও কিন্তু পাবা। এরপরে আসো স্ত্রী স্থাবকের ক্ষেত্রে কোনটাকে কার্পেল বলতেছে, হ্যাঁ স্ত্রী কেশর বা গর্ভপত্র বলতেছে, এবং স্ফীত অংশকে ওটার ক্ষেত্রে কি বলতেছে, ওভারি বলতেছে, বা ডিম্বাশয় বলতেছে, বা গর্ভাশয় বলতেছে, এবং মাঝখানে শুরু অংশটাকে গর্ভদণ্ড ইংলিশটা পড়তে হবে। হ্যাঁ, মাথাটা হলো গর্ভমুণ্ড বা স্টিগমা। এগুলো আমরা উদ্ভিদ প্রজননে কিভাবে নিষেক ঘটাইতেছি এগুলো আমরা আরো জানতে পারবো। ঠিক আছে, এবং যদি সবার উপরে থাকে তাহলে সেটাকে বলা হয় সুপেরিয়র গর্ভাশয়, আবার যদি নিচে থাকে তাহলে বলা হয় ইনফিরিয়র। একটু ইংলিশের সাথে বাংলাটাও পড়ে নিবা, যে অধিগর্ভ আর ইনফিরিয়র হলো অধগর্ভ। হ্যাঁ, ইংলিশ পড়লে অধিগর্ভটা মনে রাখা সুবিধা হবে। এবার আসো পুষ্পপুট, পুষ্পপুট কাকে বলে, এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা সদস্যকে কি বলে, টেপাল। টেপাল, সেপাল, পেটাল এই তিনটা কথা কোটি কোটি বার পরীক্ষায় দেয়, প্রত্যেকটা কোচিং সেন্টারে এখান থেকে কোশ্চেন করবে। ঠিক আছে, তারপরে আসো যে এক লিঙ্গ ফুল কে আছে, লাউ আছে। তাহলে তুমি এখানে জবা যত পাচ্ছ সব একদিকে করো, উভলিঙ্গ কোথায় আছে এটা একটু পড়লাম। তারপরে আবার পুং পুষ্পক এক লিঙ্গ, লাউ। আবার যদি স্ত্রী তাহলে লাউ, লাউয়ে পুং পুষ্পকও থাকতে পারে স্ত্রীও থাকতে পারে, এই জন্য পুং স্ত্রী দুইটার ক্ষেত্রে লাউ দিয়ে, কিন্তু তাহলে আর পড়া লাগে। এরপরে আসো সম্পূর্ণ ফুলকে জবা, তাহলে এখানে এই জবা দিয়েই উভলিঙ্গ ফুল সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুলকে কুমড়া, সমাঙ্গ ফুলকে জবা। তাহলে এই ক্ষেত্রে জবা দিয়েই তুমি একটা টান দিয়েই প্রত্যেকটা জিনিস লিখে নিবা, যে জবা একটা উভলিঙ্গ ফুল, জবা একটা সম্পূর্ণ ফুল, জবা একটা সমাঙ্গ ফুল, এইভাবে। ঠিক আছে, তারপর অসমাঙ্গকে মটরশুটি, মটরশুটি নিয়ে এই অধ্যায়ে যা তথ্য আছে এগুলো আবার লিখে নিবা। সরিষা এবং জবা, তাহলে দেখো জবাতে কি বহু প্রতিসম ফুল, তাহলে এই কথাটাও লিখে নিলা। আবার সরিষার কি ছিল, ওগুলো এক জায়গাতে করবা, তাহলে সরিষা একটা লিখবা, জবা একটা লিখবা, এভাবে আলাদা আলাদা করে লিখবা। তারপরে আসো এক প্রতিসম, অপ্রতিসম, কলাবতী। এগুলোর মধ্যে যদি খুব বেশি ইম্পর্টেন্ট বলো তাহলে আমি এই সরিষা আর জবা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে বাকিটা তুমি পড়বা। তারপরে এখানে আচ্ছা এগুলো নিয়ে তেমন পড়াশোনা নাই। আচ্ছা গর্ভ, আচ্ছা এখানে দেখি আমরা হাইপোগাইনাস, হাইপোগাইনাসের ক্ষেত্রে এই যে বললাম যে কোনটা কোন জায়গায় যাবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এই যে সুপেরিয়র এটা হচ্ছে অধিগর্ভ। ঠিক আছে, কার ক্ষেত্রে, সরিষা জবা আর ধান। তাহলে সরিষা জবা নিয়ে একটু আগে কি পড়লা এটা একটু পড়ো, আবার ধানের ক্ষেত্রে কি পড়ছে এটা একটু দেখো, যে সরিষার ক্ষেত্রে কি পড়লা আর ধানের ক্ষেত্রে কি পড়লা। ঠিক আছে, এইভাবে একটু চিন্তা করে যে ধানের পরাগধানী কি, সর্বমুখ। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি গর্ভকটি বা পেরিগাইনাস, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে সিম আর গোলাপ ফুল। আবার গর্ভশীর্ষ, এটার ক্ষেত্রে কি আছে, ইনফেরিয়র। ইনফেরিয়র মানে কি, এটা নিচে থাকবে। ঠিক আছে, এই গর্ভাশয়টা নিচে থাকবে, তাহলে এটা পেয়ারা আর কুমড়া এটা। তারপরে আসো, আচ্ছা এগুলা অনেক বেশি তথ্য তো, তাই তোমাকে কি করতে হবে, এভাবে একটা একটা করে না লিখে রাখলে তুমি আসলে পড়তে যে অনেক বেশি কনফিউজ হয়ে যাবে, তখন তোমার পড়তে ভালো লাগবে না। তাই এই যে মটরশুঁটি কথাটা আবার আসছে, সিম কথাটা আবার আসছে, জবা কথা আবার আসছে, ঢেঁড়স কথা আবার আসছে, তারপরে নুনিয়া শাক, তারপরে লাউ কথাটা আবার আসলো, শশা, শাপলা, পদ্ম, এগুলোর প্রত্যেকটারই মার্জিনাল, এক্সাইল বলতে অক্ষীয়, তারপরে ফ্রি সেন্টাল, প্যারাইটাল, সুপারফিশিয়াল, এগুলো আছে না, এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা ভাইয়া, সব থেকে বেশি আসে কোনটা, সেটার মধ্যে এই এইখানে জবাটা তো আসেই, জবাটা তো একবারে মোস্ট ওয়ান্টেড। নুনিয়া শাকটা পড়ে রাখিও, হ্যাঁ নুনিয়া শাকটা পড়ে রাখিও, তারপরে শাপলাটা পড়ে রাখিও। আচ্ছা, তারপরে বেজাল, বেজালের মধ্যে থেকে এই যে সূর্যমুখীটা পড়িও। হ্যাঁ, ত্রিধারাটা অনেকেই পারবে না, যারা একটু এক্সট্রিম লেভেলের প্রিপারেশন নিতে চাও তারা ত্রিধারাটা পড়িও। তারপরে ধনিয়া, লাল পাতা,
আগে কি বললাম, আগে তুমি নাম মুখস্থ করবা, বৈজ্ঞানিক নাম পরে। ঠিক আছে, এবার আসো প্রকৃত ফল। আবার আম, জাম, লিচু অপ্রকৃত ফল। আপেল, কাঁঠাল। এই যে কাঁঠালটা যে অপ্রকৃত ফল, এটা অনেকে বুঝতে পারবে না, এটা প্রকৃত ভাববে, তাই কাঁঠালটাকে আলাদা গুরুত্ব দিবা। এবার সরল ফল, আম, আবার ধান। এই ধানটা চলে আসতে, ধান কতবার আসতেছে, এগুলো এক জায়গাতে কর। গুচ্ছিত, গুচ্ছিতর ক্ষেত্রে আতা, স্ট্রবেরি। যৌগিকের ক্ষেত্রে কাঁঠাল, আনারস। এই আনারস কথাটা ম্যাক্সিমাম পরীক্ষাতে আমি দিয়ে থাকি, হ্যাঁ, আনারস কথাটা আমি দিয়ে থাকি। তাহলে কাঁঠালের সাথে কোনটা গেল, অপ্রকৃত গেল এবং যৌগিক গেল। এরপরে লিগিউমের ক্ষেত্রে কারা কারা, তারপর ক্যাপসুলের ক্ষেত্রে কারা কারা। এটার ক্ষেত্রে একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি যে কোনটা কোন ভাবে ফাটতে পারে, এটা একটু দেখতে হবে। ক্যারিওপসিসের ক্ষেত্রে ধান, গম, সরিষা। বারবার একই জিনিস করতেছে কিন্তু, হ্যাঁ। বেরির ক্ষেত্রে কারা, সাইজোকার্পের ক্ষেত্রে কারা। ঠিক আছে, আবার আনারস আসছে, দেখো এই যে আনারসের ক্ষেত্রে কে, কাঁঠালের ক্ষেত্রে কে। তারপরে আমরা দেখি এটার ক্ষেত্রে এই যে ড্রুপের ক্ষেত্রে, এগুলাকে একটা না করলে তুমি কুলাইতে পারবা না। ঠিক আছে, সরস অবিদারী ফল কোনটি, এভাবে পরীক্ষা দিতে পারি, সরস অবিদারী ফল কোনটি, বা এটার দিয়ে উদাহরণ বলতে পারি। ঠিক আছে, তারপরে আসো, তো এগুলোর মধ্যেও যদি খুব কম পড়তে চাও যে ভাইয়া এটাই আমি পড়তে চাই, তাহলে সিলিকুয়াটা মাস্ট পড়বা, ক্যারিওপসিসটা মাস্ট পড়বা। ঠিক আছে, এই দুইটা কথা মাস্ট পড়তে হবে। এরপর আসো, এরপর আমরা যেটা এখানে পড়াশোনা নাই তেমন, এখানে পড়া পুষ্প প্রতীক, এটার ক্ষেত্রে। আচ্ছা, এটার ক্ষেত্রে আসো, পুষ্প প্রতীকের ক্ষেত্রে পুষ্প প্রতীক কাকে বলে একবার রিডিং দিতে পারো। তারপর এখানে জার্মান বিজ্ঞানীর কথা বলা হয়েছে, এই বিজ্ঞানীর নামটা একটু পড়তে পারো। তারপরে জবা ফুল, বহু প্রতিসম ও বহুলিঙ্গ, এগুলো আমরা এর আগেও পড়ছি, সমস্যা নাই, এখানে আমরা পড়বো না। একবীজপত্রী গোত্র, এটার ক্ষেত্রে 5 নাম্বার আর 6 নাম্বার এই কথাটা পড়বো। তারপরে পোয়েসি, এটার ক্ষেত্রে একটু দেখি, পোয়েসির ক্ষেত্রে এইটা পড়তে হবে, এই যে। তারপরে এটাকে ঘাস গোত্রও বলা হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই যে সর্বমুখ, এর আগেও আমরা পাইছি। এই পালকের নয়, 5 নাম্বারটা। অম্রাবিন্যাস মূলীয়, এই যে বেজাল, এই কথাটা আবার পাইছি। এই যে ক্যারিওপসিস, মানে আগের পড়াটাই আবার রিভিশন। এই স্পাইকলেট, তারপরে পাতা, লিগিউল, এই কথাটা আমরা পাই নাই। তাহলে এটার ক্ষেত্রে এই পালকের ন্যায় মূলীয়, ক্যারিওপসিস আর পরাগধানী সর্বমুখ, এটা বারবার আসে পরীক্ষায়। তারপরে আমরা এই যে কাণ্ডর ক্ষেত্রে কোনটাতে ফাঁপা থাকে না, এই কথাটা একটু দেখবো। তারপরে আচ্ছা, এখানে পুষ্পিকা কাকে বলে, পুষ্পিকা কাকে বলে এই কথাটা দেখবো। তারপরে পুষ্পপুটের ক্ষেত্রে এই লোডিকিউল কাকে বলে এই কথাটা দেখবো। তারপরে আবার তো ফল, ক্যারিওপসিস আসছে, এখানে আর কিছু নাই। বাঁশের বৈজ্ঞানিক নামটা দেখবো, হ্যাঁ, বাঁশের বৈজ্ঞানিক নামটা দেখবো। তারপরে ধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক নামটা দেখবো, আখের ক্ষেত্রেও বৈজ্ঞানিক নাম দেখবো। তারপরে এইটা একটু পড়বো, আখের ক্ষেত্রে ফার্মেন্টেশন কথাটা একটু পড়বো। তারপরে গমের ক্ষেত্রে কিছু পড়বো না, জাস্ট খালি বৈজ্ঞানিক নাম। ভুট্টার ক্ষেত্রেও বৈজ্ঞানিক নাম পড়বো। জব বা বার্লির ক্ষেত্রে এটা বেশি পড়ে, হরলিক্স এবং কমপ্ল্যান। এই কথাটাতে অনেকেই এটাকে ভুট্টা দাগাই দেয়, এটা আসলে জব বা বার্লি হবে, হ্যাঁ। এটা একটু আমরা পড়লাম। তারপরে এটার ক্ষেত্রে আসো, যে ঝাড়ু তৈরি করা হয় পাহাড়ি এলাকায় জন্মে ঝাড়ু ঘাস। আর দূর্বাভাসের ক্ষেত্রে এইটা, এই লাইনটা। তাহলে এটার ক্ষেত্রে যদি বলো যে ভাইয়া একটা দুইটা লাইন বলে দেন, তাহলে এটার ক্ষেত্রে তুমি এই কমপ্লেন এই কথাটা পাবে। ঠিক আছে, যে হরলিক্সের এটা, এবং রক্তপাতটা পাবে। তারপরে আসো, আরো কয়েকটা নাম বলে রেখেছি, চীনা নামটা একটু পড়ি। আচ্ছা, এরপরে আসি। এরপরে অর্থনৈতিক গুরুত্ব নিয়ে অনেক কথা বলা আছে, এগুলো নিয়ে আমরা বেশি টেনশন করবো না। খাদ্যশস্য কাকে বলে, এর খাদ্যশস্যের উদাহরণ। এবার দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দুইটা বীজপত্র থাকে। উদাহরণ, বৈশিষ্ট্যতে আসো, জালিকাকার, টেট্টামেরাস, পেন্টামেরাস। তারপরে গৌণ বৃদ্ধি। এবার মালভেসিতে আসি, মালভেসিতে কি পড়তে পারি আমরা, সব থেকে বড় হচ্ছে হিবিস্কাস। এটার মধ্যে প্রত্যেকটাই মালবেসির শনাক্তকারী বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে 6 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, বৃক্ষাকারটা বেশি ইম্পর্টেন্ট। 7 নাম্বারটাতে কণ্টকিত, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এক্সাইল, ফল কি আছে, ঠিক আছে, এটা।
এরপর আসো, এগুলাতে তেমন পড়াশোনা নাই, এমন পড়াশোনা আমরা করব না। এখানে চলে যাই মালভেসির গোত্রের। আচ্ছা, 30 মিনিট হয়ে গেছে, আমরা আরেকটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। জবাতে আসি, অর্থনৈতিক গুরুত্বতে অনেক কথা বলা আছে। অশ্ব রোগের একটা ভালো আমাশয়, রক্ত আমাশয়, এটা পড়তে হবে, এটা রিভিশনের জন্য মাস্ট। তারপরে ঢেঁড়সের ক্ষেত্রে আসি। ঢেঁড়সের ক্ষেত্রে বহুমূত্র রোগ, এই লাইনটা রিভিশনের জন্য মাস্ট। তারপরে কার্পাস তুলা, কার্পাস তুলা থেকে এই যে শৈল চিকিৎসায় ব্যবহার করা হয়, কার্পাস তুলা। কেনাফ থেকে পাট জাতীয় আঁশ। তারপরে মেস্তাকে চুকুইর বলে, এই কথাটা একটু পড়িও, চুকুইর। তারপরে স্থূলপদ্ম দরকার নাই, যে লঙ্কা জবা নামে কোনটা পরিচিত, মরিচ ফুল। ঠিক আছে। তারপর পোর্টিয়া ট্রি নামে কোনটি। তারপরে এখান থেকে, তারপরে এখান থেকে যদি বলে হ্যাঁ এই কয়টাই রিভিশনের জন্য পড়তেই হবে। তারপরে এখানে যদি পড়তে চাও মূলটা পড়বা। তারপরে রিভিশনের সময় স্ত্রী স্তবকটা পড়বা। অমরা বিন্যাস পড়তে হবে। তারপরে এটার ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস, পুষ্প এবং পরিবহন, একটা বৃত্তাকারে আর একটা কি বিক্ষিপ্ত ভাবে। এটা আবার আমরা আহ, এই কথাগুলা আমরা টিস্যু টিস্যু তন্ত্রতে পাবো। ওই কথাগুলো আবার চলে আসছে একটার পর একটা, ওই কথাগুলো আবার এখানে দিয়ে দিছে। তারপরে এই ক্ষেত্রে সাইকাসের ক্ষেত্রে আবার সারসংক্ষেপে একটু আমরা দেখি। সারসংক্ষেপের ক্ষেত্রে আমরা এখানে যাই, জীবন্ত জীবাশ্ম সাইকাস, এই কথাটাই পড়তে হবে রিভিশনের জন্য। তারপরে প্লাসেন্টেশন, এই প্লাসেন্টা, এই প্লাসেন্টা এই কথাটা পড়তে হবে, এই কথাটা দিয়ে দিলে সেই টিস্যুকে কি বলে এটা পড়তে হবে রিভিশনের জন্য। ঠিক আছে। তারপরে এই যে প্লাসেন্টেশন কাকে বলে এই কথাটা পড়বা। ঠিক আছে, এগুলো হচ্ছে এরপরে লেস ইম্পর্টেন্ট, যে ভাইয়া আর কোনগুলো এইটুকুর মধ্যে দেন কিছু যেটা পড়ি, এরকম বললে এটা। তারপরে এই যে স্পাইকলেট কাকে বলে, স্পাইকলেট কাকে বলে এটাতে আসলে তেমন কিছু দেওয়া নাই, কিন্তু এই যে পোয়েসি শনাক্তকারী বৈশিষ্ট্য, তো এই স্পাইকলেট মানে পোয়েসি, এই কথাটা খালি পড়লেই হয়েছে। তারপরে দক্ষতা অর্জনে কি পড়াশোনা আছে এটার মধ্যে, সবই পড়তে পারো, কিন্তু এর মধ্যে যেগুলো একবারে রিভিশনের জন্য ছাড়া যাবে না সেগুলো আমি একটু দাগাই দেই। আবার ওই রিভিশনটা দাও, 5 নাম্বারটাতে রিভিশন দাও। তারপরে 7 নাম্বারটা রিভিশন দাও। তারপরে 11 নম্বর রিভিশন দাও। তারপরে এইটার ক্ষেত্রে আর কি দিতে পারি আমরা, সেগুলোতে এর আগেও দিছি, এটাতে এর আগেও আমরা এর আগে পাইছি। এখান থেকে আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস বের করি, এই যে এই কথাটা, পূর্ব নাম কি, এই পূর্ব নামটা একটু পড়ি। তারপরে ক্যারিওপসিস। তারপরে এটা তো এর আগেও দিছি, এর আগেও পড়ছো, সমস্যা নাই। এই গ্লুম কাকে বলে। ঠিক আছে। তারপরে এটার ক্ষেত্রে, আচ্ছা এটা পারবা। এই দেখো, প্রশ্ন দেখছো, কন্টুকি তো দেখলেই বুঝতে পারবা যে পরাগরেণু বৃহৎ এবং কন্টুকি, তারপর কোরালয়েড মূল থাকে। তো এই ছিল আজকের ক্লাস, মোটামুটি 33 মিনিটের মতো সময় হয়ে গেছে। আমি যতটুকু পারছি আমার মতো করে শেষ সময় যতটুকু দেওয়া সম্ভব আমি এগুলো দিয়েছি। এরপর তোমার কাছে তুমি বিভিন্ন পরীক্ষায় যেগুলো ভুল করবে সেগুলো একটু নোট করে রাখবে বা খাতায় লিখে রাখবে। এর সাথে তোমার কোনো পছন্দের লাইন থাকলে যেটা তোমার ভাল লাগে সেগুলো তুমি পড়ে এই পড়াটা রিভিশন দিয়ে ফেলতে পারো। তবে এটার ক্ষেত্রে যেটা বললাম আমি, যেখানে প্রত্যেকটা জিনিসের ধরো ধান, ধান নিয়ে কত কথা বলা আছে সব একসাথে লিখে ফেলো। সরিষা নিয়ে কি কথা বলা আছে সেটা একসাথে লিখে ফেলো। ঠিক আছে। এইভাবে করতে হবে তোমাকে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। জবা নিয়ে কত কথা বলা আছে, জবার অপদল বীতি, এগুলো কত কথা বলা আছে সব তোমাকে পড়ে ফেলতে হবে। এইভাবে তুমি যদি ভাগ ভাগ করতে পারো যে সিম নিয়ে কত কথা বলা আছে, তোমাকে এটা আলাদা করতে হবে। তাহলে তুমি এইভাবে বুঝতে পারবে যে আনারস নিয়ে কত কথা বলা আছে, তারপর কাঁঠাল নিয়ে কত কথা বলা আছে, আম নিয়ে কত কথা বলা আছে, এইভাবে তোমাকে আলাদা আলাদা করতে হবে। তাহলে তোমার জন্য এটা সুবিধা হবে। তাহলে তুমি এগুলোকে মনে রাখতে পারবে, বারবার পড়বে, বারবার ভুলবে এবং বারবার মনে রাখতে পারবে। না হলে সব পড়বে কিন্তু কিছুই মনে থাকবে না। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ক্লাসে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।